পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে যে বিপুল নিয়োগ শুরু হতে চলেছে সেই নিয়োগের প্রথম ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শুরুতেই বলে রাখি, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে হিউজ রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপও শুরু হবে এবং তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমনকি যে বিভিন্ন টেকনিক্যাল কোয়ালিফিকেশান রয়েছে, যেমন ডিপ্লোমা রয়েছে, বিভিন্ন কোয়ালিফিকেশানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যারা নার্সিং করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা মেডিকেল বিভিন্ন কোর্স করেছো তারাও বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এটা একটা হিউজ রিক্রুটমেন্ট যেটা পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে, অর্থাৎ খুব শীঘ্রই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপ শুধুমাত্র করলেই কিন্তু হবে না, তার জন্য তোমাদের সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। এবং যাতে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো তার জন্য আজ থেকে এই চ্যানেলে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম ক্লাস এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ডিসকাস করে দেবো। তো সেক্ষেত্রে ক্লাসগুলো নিয়মিত করবে। ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করো তাহলে 70+ পার্সেন্টেজে তোমরা কিন্তু নম্বর পাবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে ক্লাসগুলো করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা খুব সহজেই এই পরীক্ষাতে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ যে সমস্ত বিভিন্ন পোস্ট আছে সেই পোস্টে, যে পোস্টেই তুমি অ্যাপ্লাই করো না কেন, প্রত্যেকটি পোস্টের জন্যই প্রিপারেশন একসাথেই হয়ে যাবে। তো আজকের এটা হচ্ছে প্রথম ক্লাস। তোমরা ক্লাসটি শুরু করার আগে প্রত্যেকেই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট। দেখো, আজকে যতগুলি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত। অর্থাৎ যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সিস্টেম রয়েছে সেই পঞ্চায়েত সিস্টেম সম্পর্কিত যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেগুলো আজকে এই ক্লাসে আলোচনা করব। প্রথম প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট, অর্থাৎ কয়টি স্তর আছে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ত্রিস্তর বিশিষ্ট, অর্থাৎ 3টি স্তর রয়েছে। তোমরা আশা করি অনেকেই জানো যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু ত্রিস্তর বিশিষ্ট। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে এবং জেলা পরিষদ রয়েছে। এই 3টি স্তর বা 3টি ধাপ কিন্তু রয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আরেকটি হলো জেলা পরিষদ, ত্রিস্তর বিশিষ্ট। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়। তো দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 সালে পাশ হয় এবং 1978 সালে এই আইনের অধীনে প্রথম সর্বজনীন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। 1973 সালে পাশ হয়েছিল, ঠিক আছে, 1973 সালে পাশ হয়েছিল। আর 1978 সালে এই আইনের অধীনে প্রথম সর্বজনীন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি। এটা আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর পারবে। কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, অর্থাৎ সবচেয়ে নিচে কোন স্তরটি আছে। তো দেখো, এই যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থার একেবারে নিচে বা সর্বনিম্ন বা যাকে বলা হয় তৃণমূল স্তরে, গ্রাউন্ড লেভেলে যে স্তরটি আছে সেটার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত। সেটার নাম কি? গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। সবচেয়ে নিচে বা সর্বনিম্ন বা তৃণমূল স্তরে যে
স্তরটি আছে সেটার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ত্রিস্তর যে পঞ্চায়েত ব্যবস্থা সেটির মধ্যস্তর কোনটি? তো দেখো, তিনটি স্তর আছে, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আরেকটা হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী স্তরে কি হলো? মধ্যবর্তী স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, মধ্যবর্তী স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ব্লক পর্যায়ে গঠিত পঞ্চায়েত সমিতি হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যবর্তী সংযোগকারী স্তর। ব্লক লেভেলে যে সরকারটি রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ঊর্ধ্বে আর জেলা পরিষদের নিম্নে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলা হচ্ছে, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে দায়িত্ব পালন করেন? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন? এটাও সহজ প্রশ্ন, আশা করি সবাই পারবে। দেখো, এটা সহজ প্রশ্নের উত্তর কি হবে? তোমরা কিন্তু বাংলাটাও মনে রাখবে। বাংলাতে কি বলা হয়? ব্লক উন্নয়ন আধিকারিক। ব্লক উন্নয়ন আধিকারিক। আমরা বিডিও নামটা সবসময় ব্যবহার করি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ইংরেজিটা নাও আসতে পারে, তোমাদেরকে বাংলাটা কিন্তু মনে রাখতে হবে। ব্লক উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি হলেন পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে হন? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান বা এক্সিকিউটিভ অফিসার কে হন? তো দেখো, জেলা পরিষদ অর্থাৎ যে সবার উপরে রয়েছে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের প্রশাসনিক প্রধান দায়িত্ব পালন করেন জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পদাধিকার বলে জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদের নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করে থাকেন। তারপরে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা হয়েছে? কি হবে কারেক্ট আনসার? দেখো, এটা সঠিক উত্তর হবে 40 নম্বর ধারা। 40 নম্বর ধারা। সংবিধানের নির্দেশাত্মক নীতি 40 নম্বর ধারায় রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধানের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অন্তর্ভুক্তির জন্য কততম সংবিধান সংশোধন করা হয়? দেখো, কি বলা হচ্ছে, যে সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অন্তর্ভুক্তির জন্য কততম সংবিধান সংশোধন করা হয়? এটা হচ্ছে 73তম। কততম? 73তম, 73। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? এই আসনটা কি বলা হয়েছে? এই আসনটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে। পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত নির্বাচন হয়ে থাকে সেই নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের কত শতাংশ আসন রিজার্ভড? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 50%। এখানে সঠিক উত্তর হবে 50%। দেখো, পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত আইনের সংশোধনে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা 33% থেকে সেটাকে বাড়িয়ে 50% কিন্তু করা হয়েছে। 33% আগে ছিল, সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। তারপরে বলা হচ্ছে, পঞ্চায়েত সদস্য হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? পঞ্চায়েত সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মিনিমাম এজ লিমিট কত? তো 21 বছর। 21 বছর। পঞ্চায়েতের যে কোনো স্তরের নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম 21 বছর কিন্তু হতে হবে, যেখানে ভোটাধিকারের বয়স হচ্ছে 18 বছর। সাধারণ অবস্থায় পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত বছর? সাধারণ অবস্থায় পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত বছর? এটাও সবাই পারবে। পঞ্চায়েতের মেয়াদ হচ্ছে 5 বছর। পঞ্চায়েতের মেয়াদ কত? 5 বছর। সংবিধানের 243A 243E ধারা অনুযায়ী পঞ্চায়েতের প্রথম বৈঠকের তারিখ থেকে সেই ব্যবস্থার মেয়াদ হচ্ছে 5 বছর পর্যন্ত। ঠিক আছে, 243E ধারা, এই ধারাটাও কিন্তু একটু মনে রাখবে। তারপর দেখো বলা হচ্ছে কোনো পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক? খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন, বারবার প্র্যাকটিস করবে তাহলেই মনে থাকবে। দেখো, কোনো পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে, অর্থাৎ পঞ্চায়েতের যে সিস্টেম সেটা যদি ভেঙে দেওয়া হয় বা অচল হয়ে যায়, তাহলে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক? এটার যে সময়কাল সেটা হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দেওয়া হলে ভাঙার তারিখ থেকে 6 মাসের মধ্যে কিন্তু পুনরায় নির্বাচন সম্পন্ন করতে হবে। 6 মাস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? এটাও তোমরা সবাই পারবে। সর্বোচ্চ স্তর কোনটি? এটা হচ্ছে জেলা পরিষদ। সর্বনিম্নে থাকছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। এগুলো কিন্তু মনে রাখবে। জেলা পর্যায়ে অবস্থিত জেলা পরিষদ হলো পঞ্চায়েত ব্যবস্থার শীর্ষ প্রশাসনিক সংস্থা। পরবর্তী, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সমতল অঞ্চলে কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের যে দার্জিলিং জেলা, সেই দার্জিলিং জেলার সমতল অঞ্চলে জেলা পরিষদের পরিবর্তে কোন সংস্থা কাজ করে? অর্থাৎ কোন সরকার কাজ করে সেখানে জেলা পরিষদের পরিবর্তে? কি হবে কারেক্ট আনসার? দেখো, জেলা পরিষদের পরিবর্তে সেখানে যেটা কাজ করে সেটি হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। কি নাম? শিলিগুড়ি মহকুমা পরিষদ। দেখো, বিশেষ প্রশাসনিক ব্যবস্থার কারণে দার্জিলিং জেলার সমতল অংশে জেলা পরিষদের সমতুল্য ক্ষমতা ভোগ করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এরপর দেখো, 1973 সালের আইনের আগে 1957 সালের আইনে পশ্চিমবঙ্গে কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ছিল? খুবই গুরুত্বপূর্ণ। 1973-এর আগের ঘটনা এখানে বলা হয়েছে যে 1973 সালের আগে 1957 সালের আইনে পশ্চিমবঙ্গে কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ছিল? তো তখন ছিল 4 স্তর বিশিষ্ট। একটু মনে রাখবে যে প্রথমে কত ছিল? 4 স্তর বিশিষ্ট, সেটাকে আপডেট করে 1973 সালে করা হয়েছে 30 স্তর বিশিষ্ট। 1957 সালে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন অনুযায়ী 4 স্তর পঞ্চায়েত কাঠামো তৈরি করা হয়েছিল, 1957 সালের গল্প এটা। তখন কিন্তু 4টি স্তর ছিল। তারপরে 1973 সালে সেটিকে 3টি স্তরে ভাগ করা হয়: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। আচ্ছা, এখানে 1957 সালে যে 4টি স্তর ছিল সেই 4টি স্তর কি কি? গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, এটা হচ্ছে নতুন একটি শব্দ। গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, সংযোগ সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, সংযোগ সমিতি, জেলা পরিষদ, এই 4টি ধাপ কিন্তু ছিল। এরপর দেখো, গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান ও সভাপতিত্ব কে করেন? গ্রাম পঞ্চায়েতে যে সভা এবং সভার আহ্বান ও সভাপতিত্ব কে করেন? কি হবে কারেক্ট আনসার?
দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রধান। সঠিক উত্তর কি হবে? প্রধান। গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচিত রাজনৈতিক প্রধান তিনি কিন্তু সাধারণ সভা আহ্বান করেন এবং তাতে সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কততম তফসিলে পঞ্চায়েতের কর্মপরিধি ও 29টি বিষয়ের উল্লেখ আছে? সংবিধানের কততম তফসিলে পঞ্চায়েতের কর্মপরিধি ও 29টি বিষয়ের উল্লেখ আছে? তো দেখো 73তম সংশোধনের মাধ্যমে সংবিধানে একাদশ তফসিল অর্থাৎ 11th শিডিউল যুক্ত করা হয়, যেখানে পঞ্চায়েতের 29টি উন্নয়নমূলক কার্যাবলীর কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? 11তম শিডিউল অর্থাৎ একাদশ। 11তম মানে একাদশ, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো বলা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপরে ন্যস্ত থাকে? কী হবে কারেক্ট আনসার? দেখো এটা সঠিক উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন। সংবিধানের 243 কে ধারা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণের সমস্ত দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। পরবর্তী প্রশ্ন, রাজ্য অর্থ কমিশন গঠনের কথা সংবিধানের কোন ধারায় রয়েছে? রাজ্য অর্থ কমিশন গঠনের কথা সংবিধানের কোন ধারায় রয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 243 আই। 243 আই, সংবিধানের 243 আই ধারা অনুযায়ী পঞ্চায়েতগুলির আর্থিক বরাদ্দ পর্যালোচনার জন্য প্রতি 5 বছর অন্তর রাজ্যপাল রাজ্য অর্থ কমিশন গঠন করেন। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পশ্চিমবঙ্গে প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গে প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হবে 1978 সাল। 1978 সাল। দেখো 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাশ হয় এবং তারপরে 1978 সালের জুন মাসের 4 তারিখ রাজ্যে প্রথমবার দলীয় ভিত্তিতে এবং সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কত সালে? 1978 সালে জুনের 4 তারিখ। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে কতগুলি স্থায়ী সমিতি থাকে? পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে কতগুলি স্থায়ী সমিতি বা স্ট্যান্ডিং কমিটি থাকে? কতগুলি? 10টি। 10টি। কৃষি, শিক্ষা, অর্থ, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ভিত্তিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে 10টি করে স্থায়ী সমিতি থাকে। 10টি করে। সেখানে এগ্রিকালচার, এডুকেশন, তারপরে ফিনান্সিয়াল ব্যাপারটি রয়েছে, হেলথ ব্যাপারটি রয়েছে, এই সমস্ত কিছুকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিন্তু 10টি স্থায়ী সমিতি থাকে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান প্রতিনিধিকে কি বলা হয়? গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধান প্রতিনিধিকে কি বলা হয়? কি হবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে প্রধান। প্রধান। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধানকে প্রধান বলে এবং পঞ্চায়েত সমিতিতে সভাপতি বলে, আর জেলা পরিষদে কি বলে? সভাধিপতি। দেখো গ্রাম পঞ্চায়েতে কি বলে? প্রধান। তারপরে পঞ্চায়েত সমিতিতে কি বলা হয়? সভাপতি। আর জেলা পরিষদে কি বলা হয়? সভাধিপতি।
পরবর্তী প্রশ্ন, 1957 সালে গঠিত কোন কমিটির সুপারিশে ভারতে প্রথম ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রস্তাব করা হয়? কোন কমিটির সুপারিশে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। দেখো, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতেই ভারতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার রূপরেখা তৈরি করা হয়েছিল 1957 সালে। পরবর্তী, অশোক মেহতা কমিটি 1977 কত স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিল? অশোক মেহতা কমিটি 1977 কত স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? কত স্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বিস্তর। দ্বিস্তর। ঠিক আছে, অশোক মেহতার যে কমিটি সেখানে ত্রিস্তরের পরিবর্তে জেলা পরিষদ এবং মণ্ডল পঞ্চায়েত, দুটি শব্দ, একটা হচ্ছে জেলা পরিষদ আরেকটা হচ্ছে মণ্ডল পঞ্চায়েত। সেখানে কোনো গ্রাম পঞ্চায়েত নেই, সেখানে কোনো পঞ্চায়েত সমিতি নেই, সেখানে ছিল জেলা পরিষদ এবং মণ্ডল পঞ্চায়েত। এই দুইটি স্তরের ব্যবস্থা সুপারিশ করা হয়েছিল 1977-এ। গ্রাম সংসদ কার সমন্বয়ে গঠিত হয়? গ্রাম সংসদ কার সমন্বয়ে গঠিত হয়? দেখো, একটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত নির্বাচনী এলাকার বুথ ভিত্তিক ভোটার তালিকায় নাম থাকা সমস্ত নাগরিককে নিয়ে গ্রাম সংসদ কিন্তু গঠিত হয়। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? গ্রামের সকল নিবন্ধিত ভোটার। গ্রামের সকল নিবন্ধিত ভোটারদের সমন্বয়ে গঠিত হয় গ্রাম সংসদ। তারপরে দেখো, বলা হচ্ছে সংবিধানে পঞ্চায়েত সংক্রান্ত বিধানগুলি কোন অংশে রাখা হয়েছে? সংবিধানে পঞ্চায়েত সংক্রান্ত যে বিধানগুলি কোন অংশে রাখা হয়েছে? এটা সঠিক উত্তর হবে পার্ট 9। পার্ট 9 বা নবম অংশে। ঠিক আছে, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের নবম অংশে অর্থাৎ পার্ট 9 আর্টিকেল 243 থেকে 243O, ঠিক আছে, এখানে তোমরা মনে রাখবে আর্টিকেল 243 থেকে 243O পঞ্চায়েত সম্পর্কিত বিধান যুক্ত করা হয়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ন্যায় পঞ্চায়েত প্রধানত কী কাজের সাথে যুক্ত? ন্যায় পঞ্চায়েত প্রধানত কী কাজের সাথে যুক্ত? দেখো, গ্রাম পর্যায়ে স্থানীয় ছোটোখাটো বিবাদের সহজ, দ্রুত ও নিখরচায় মীমাংসার জন্য ন্যায় পঞ্চায়েত গঠনের আইনি বিধান রয়েছে। অর্থাৎ গ্রাম পর্যায়ে একেবারে নিচের স্তরে ছোটোখাটো যে সমস্ত বিবাদ হয়ে থাকে, ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলি হয়ে থাকে, সেই সমস্যাগুলির সমাধানের জন্য নিখরচায় এবং সহজ দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে বলো তো? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি বিচার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচিত প্রতিনিধিকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচিত প্রতিনিধিকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির কথা বলা হচ্ছে, একটু আগেই তোমাদের বললাম যে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি আর জেলা পরিষদের ক্ষেত্রে সভাধিপতি। সভাধিপতি হচ্ছে জেলা পরিষদের ক্ষেত্রে আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি। আর গ্রাম পঞ্চায়েতে কি? প্রধান। দেখো, পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের প্রধান নির্বাচিত প্রতিনিধিকে কি বলা হয়? তো জেলা পরিষদের কি একটু আগে বললাম? সভাধিপতি। সভাধিপতি হবে এখানে কারেক্ট আনসার। জেলা পরিষদের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি হলেন সভাধিপতি। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর কোন সংশোধনের মাধ্যমে গ্রাম সংসদ ধারণাটি প্রবর্তিত হয়? তো
এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1994 সালের সংশোধন। 1994 সালের সংশোধন। দেখো, 73তম সংবিধান সংশোধনী কার্যকর হওয়ার পর 1994 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করে গ্রাম সংসদ ও গ্রাম সভা প্রশাসনিক কাঠামো যুক্ত করা হয়। কত সালে হয়েছিল? 1994 সালে। অর্থাৎ 73তম যে সংবিধান সংশোধনী সেটা কার্যকর হওয়ার পরে 1994 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করে এবং সেখানে গ্রাম সংসদ ও গ্রাম সভা প্রশাসনিক কাঠামো যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত। এবং আজকে যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করলাম যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েত সিস্টেম সম্পর্কিত। পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি পরপর আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা নিয়মিত ক্লাসগুলো কিন্তু করতে থাকবে। পঞ্চায়েত সিস্টেম সংক্রান্ত বাকি যে প্রশ্ন রয়েছে বা পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বা বিভিন্ন যে সাব টপিকগুলি রয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন আমি তোমাদের সমস্ত কিছু করিয়ে দেব। তাছাড়াও তোমাদের পরীক্ষায় যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পড়তেই হবে, না পড়লে নয়, এবং যেখান থেকে তোমরা হুবহু কমন পাবে প্রত্যেকটি প্রশ্নোত্তর কিন্তু আমি পরপর করে দেব। এই যে ক্লাসটি রয়েছে 30টি প্রশ্ন, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। বারবার প্র্যাকটিস করবে, তাহলেই খুব ভালো স্কোর কিন্তু করতে পারবে। তোমাদের আরও একবার বলে দিচ্ছি, এই চ্যানেলে যে ক্লাসগুলি হবে প্রত্যেকটি ক্লাস যদি তোমরা করো তাহলে 70+ নম্বর কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। 70+ নম্বর তোমরা 70% প্লাস নম্বর তোমরা প্রত্যেকে পাবে। তো সেক্ষেত্রে নিয়মিত ক্লাসগুলো কিন্তু করতে হবে। প্রত্যেকটি টপিক ধরে ধরে প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি তোমাদের করে দেব। বারবার কিন্তু প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।